Hello, welcome to our channel Sports Gossip. Real Madrid back in form and they beat Atalanta 3-2. অসম্ভব একটা ভালো ম্যাচ হয়েছে। আটালান্টার সাথে অবশ্যই ভালো ম্যাচ হবে এটাই আশা করা গেছিল। তবে সব থেকে বড় কথা রিয়াল মাদ্রিদ ফর্মে ফিরে এসেছে এবং আবার তাদের যে মেন প্লেয়ার রিয়াল মাদ্রিদের যে মেন প্লেয়ার জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র গোল করেছে। তো এটা একটা পজিটিভ দিক অবশ্যই। এবং রিয়াল মাদ্রিদকে বাকি দুটো ম্যাচে অবশ্যই জেতার চেষ্টা করতে হবে, কারণ লিগ স্ট্যান্ডিংয়ে আপাতত 18 নম্বরে আছে। তো চেষ্টা করতে হবে, টপ 8 তো থাকা আর পসিবল না, চেষ্টা করতে হবে টপ 16-র মধ্যে অন্তত আসা, কারণ টপ 16-র মধ্যে এলে যে ম্যাচ খেলবে সেটা হচ্ছে যে এগেনস্ট আর 17 থেকে 24 যারা আছে তাদের এগেনস্টে, না হলে 17 থেকে 24 থাকলে কিন্তু আরও কঠিন প্রতিপক্ষ পেতে পারে রিয়াল মাদ্রিদ। তাই রিয়াল মাদ্রিদকে টপ 16-র মধ্যে থাকার চেষ্টা করতে হবে, অবশ্যই দুটো ম্যাচ জিততে হবে। এবং এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আটালান্টা খুব টাফ টিম, অবশ্যই আটালান্টা আন্ডার রেটেড এবং খুব একটা যে ইজি টিম নয়, সহজ টিম নয়, এটা আমরা সবাই জানি। আটালান্টা ইতালিয়ান লিগেও যথেষ্ট ভালো খেলছে এবং এই ম্যাচটাতেও আপনি যদি পরিসংখ্যান দেখেন বা যদি খেলা গোটাটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আটালান্টা কতটা থ্রেটনিং ছিল, কতটা টাফ খেলেছে, কতটা কাউন্টার অ্যাটাক করে খেলেছে বা কতটা বল পজিশন ছিল, সমস্ত কিছু দিক থেকে আটালান্টা সমানে টক্কর দিয়েছে এবং রিয়াল মাদ্রিদের থেকে বেটার খেলেছে কিছু কিছু জায়গায়। এবং লুকম্যান বলে ওদের যে প্লেয়ারটা আছে, থ্রেটনিং, গোটা ম্যাচে থ্রেটনিং ছিল, মানে লুকম্যানকে থামানো একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল রিয়াল মাদ্রিদের টিমের পক্ষ থেকে। এবার ম্যাচের কথায় আসি। রিয়াল মাদ্রিদের যে স্টার্টিং লাইন আপ ছিল সেখানে টুয়ামনি ডিফেন্সে ছিল, সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলেছে রুডিগারের সাথে এবং ওর ম্যাচটা খুব ভালো গেছে। অবশ্যই একটা পেনাল্টি কনসিড করেছে, কিন্তু পেনাল্টিটা নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু ম্যাচে যা হয়ে গেছে সেটা নিয়ে আর বলে লাভ নেই। পেনাল্টি ছিল, গোল করেছে, মিটে গেছে। কিন্তু খুব ভালো ম্যাচ গেছে। ডিফেন্সিভ যে রুডিগার আর টুয়ামনি ছিল তাদের তারা অনেক গোল আটকেছে, তারা অনেক ভালো খেলেছে, অ্যাজ এ প্লেয়ারও খুব ভালো খেলেছে। কিন্তু রিয়াল মাদ্রিদের যে বারবার বলেছি, রিয়াল মাদ্রিদের একটা লেফট ব্যাক আর রাইট ব্যাক যথেষ্ট খারাপ খেলছে, মানে প্রবলেম আসছে ওই দিক থেকে, অ্যাটাকগুলো আসছে এবং ওই জন্য লুকম্যানকেও ডেঞ্জারাস দেখিয়েছে। আর রিয়াল মাদ্রিদের মাঝমাঠও অ্যাটাকিংয়ে যতটা ভালো, ডিফেন্সের দিক থেকে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ যথেষ্ট অনভিজ্ঞ এবং ডিফেন্সে খুব একটা হেল্প করতে পারছে না, কারণ প্লেয়ার অ্যাড্রেগুলার রয়েছে, জুড বেলিংহাম রয়েছে, ফেডে ভালভার্দে রয়েছে, তিনজনই ইয়ং প্লেয়ার, অনভিজ্ঞ প্লেয়ার। যথেষ্ট ম্যাচ খেলেছে জুড বেলিংহাম, কিন্তু বয়সের নিরিখে যথেষ্ট অনভিজ্ঞ প্লেয়ার। তাই ওরা অ্যাটাকে যতটা যেতে পারছে বা অ্যাটাক যত থ্রেটনিং লাগছে, ডিফেন্সে হেল্প কম করছে, তার ফলে চাপ কিন্তু বাড়ছে ব্যাক ফোরের উপরে। তো এই ম্যাচে সেটা হয়েছে, দেখা গেছে। কিন্তু যে গোলগুলো হয়েছে অসাধারণ গোল হয়েছে। প্রথম গোলটা কিলিয়ান এমবাপে ব্যাক ইন ফর্ম, অবশ্যই এমবাপে যে ফর্মে ফিরে আসছে আস্তে আস্তে, এটা একটা খুব ভালো ব্যাপার। এবং ভিনিসিয়াস জুনিয়রও ফিরে এসে গোল করেছে আর জুড বেলিংহামও গোল করেছে। তো প্রথম গোলটা যে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলটা করেছে, সেটা এমবাপের ফার্স্ট টাচ অসাধারণ ফার্স্ট টাচ ছিল। কিলিয়ান এমবাপেকে এইভাবেই দেখে এসেছি। অবশ্যই ও নাম্বার 9 খেলছে বলে, সেন্টার স্ট্রাইকার হিসেবে খেলছে বলে একটু সমস্যা হচ্ছে, মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে যে কোন পজিশনে দাঁড়াবে, কখন অ্যাটাক করবে বলের উপরে, বা কখন দাঁড়াতে হবে ঠিকঠাক জায়গায় অ্যাজ এ সেন্টার স্ট্রাইকার হিসেবে। সেই পজিশনিং ব্যাপারগুলো গন্ডগোল হচ্ছে, এখনও হচ্ছে অবশ্যই। কিন্তু গোলটা যেটা হয়েছে সেটা অসাধারণ গোল হয়েছে এবং পাসটাও খুব সুন্দর হয়েছে। জুড বেলিংহামের গোলটাও দারুণ গোল ছিল। এগেন অ্যাড্রেগুলার, ভালভার্দে, ওরা খুব ভালো পাস দিচ্ছে। ডিফেন্স যেটা থ্রু যেগুলো বলে, ডিফেন্সের মাঝখান দিয়ে ডিফেন্স ভেদ করা যে পাসগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার একটা কথা বলা, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে চোট পেয়ে বেরিয়ে গেছিল এই ম্যাচটায়, তার বদলে রড্রিগো নেমেছিল। এমবাপের চোটটা আনচেলত্তি বলেছে যে সিরিয়াস নয়, আশা করবো যে সিরিয়াস যাতে না হয়, কারণ রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার চোট পেয়ে বেরিয়ে আছে। তো এটা একটা সিরিয়াস চাপের ব্যাপার, কারণ লা লিগাতেও কিন্তু হাড্ডাহাড্ডি চলছে, মানে আটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ খুব ক্লোজ আছে। ম্যাচ যদি একজন হারে তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। তো ভাইটাল এমবাপের ফর্মে ফিরে আসে, এমবাপের চোট না লাগা এবং বাকি দলের কারোরই মেইন প্লেয়ার যারা, তাদের যাতে চোট না লাগে সেই দিকটা দেখতে হবে অবশ্যই। 3টে গোল করেছিল, 3-1 এগিয়েছিল কমফোর্টেবলি। মনে হবে যে লাস্টে গোল খেয়ে যে 3-2 জিতেছে, কমফোর্টেবলি জিতেছে রিয়াল মাদ্রিদ, কিন্তু এমনটা হয়নি।
দোস্ত যারা ম্যাচ দেখেছো তারাই, বন্ধু যারা আপনারা সবাই যারা দেখেছেন তারা এটা বুঝতে পারবেন যে ম্যাচটা কতটা কঠিন ছিল। এবং আটলেটিকো আটলেটিকো মাদ্রিদ না, আটালান্টার দিকে আসছি। আটালান্টা অসম্ভব ভালো খেলেছে। আটালান্টার পজিশন, আটালান্টার পাসেস, আটালান্টার শটস অন গোল, এরিয়াল ডুয়েলস, কর্নার্স, সমস্ত কিছু কিন্তু আটালান্টা এগিয়েছিল। আটালান্টা অত্যন্ত একটা অ্যাটাকিং, মানে ওদের অ্যাটাকিং থ্রেট, মানে আমরা সিরিয়ে যারা ফলো করে তারা হয়তো দেখবে আটালান্টা কিন্তু দুটো তিনটে গোল দেবেই। আটালান্টার এটা আমি দেখে এসেছি, একটা গোল, দুটো গোল, তিনটে গোল, মানে ওরা গোল করবে। মানে ওদের ডিফেন্সে কমজোরি আছে, এটা দেখেছি এই ম্যাচটাতেও যে গোলগুলো হয়েছে। কিছু কিছু ডিফেন্সের দোষ ছিল, অবশ্যই ভালো গোল হয়েছে সবগুলোই, কিন্তু তাও যে ডিফেন্সের যে ফাঁক ফোকরগুলো রয়েছে সেগুলো আটালান্টার খেলায় আমরা দেখতে পেয়েছি। নাহলে এক্সপেক্টেড গোল ছিল 1.62%, মানে 1.62 ভাগ গোলের চান্স ছিল, কিন্তু রিয়েল মাদ্রিদ গোল করেছে 3টে। অপরদিকে আটালান্টার গোলের সম্ভাবনা ছিল 2.86। তো আটালান্টাই বেশি থ্রেটনিং ছিল। পজিশন বা পাস বা গোলমুখী শট এসব দেখে, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে যে ম্যাচে আটালান্টাই ভালো খেলেছে, বেটার ফুটবল খেলেছে। কিন্তু বেটার ফুটবল নয়, দিন শেষে গোল করাটাই মেন ব্যাপার। গোল যারা করবে তারাই জিতবে। তো সেক্ষেত্রে আটালান্টা হেরেছে ম্যাচ, কিন্তু লুকম্যান খুব থ্রেটনিং ছিল এবং ওদের কিছু কিছু নতুন প্লেয়ার যথেষ্ট ভালো খেলেছে। এবং আটালান্টা কিন্তু রিয়েল মাদ্রিদের থেকে উপরে আছে, তাই রিয়েল মাদ্রিদ যথেষ্ট কনফিডেন্স পাবে এই ম্যাচটা জেতার ফলে। এবং আশা করবো যে বাকি দুটো ম্যাচেও রিয়েল মাদ্রিদ জিতে লিগ টেবিলের উপরে শেষ করবে, অনেকটা 18 নম্বরে আছে। এবং আশা করবো যে টপ 16 শেষ করে যাতে নম্বর 9 থেকে 16 যে সিড 1 হিসেবে কোয়ালিফাই করবে, সিড 1 হিসেবে যেতে থাকবে, কারণ টপ 8-এ থাকা আর সম্ভব নয়। লিভারপুলও জিতে গেছে, কারণ লিভারপুল 6টাই মধ্যে 6টাই জিতেছে, লিভারপুল অসম্ভব ভালো খেলছে। তো লিভারপুল যে টপ 8-এ থাকছে এটা একটা নিশ্চিত, টপ 8 নয়, মেবি টপ 1 বা 2 হবে। এর মধ্যে দুটো উল্লেখযোগ্য তথ্য দিয়ে দিই। কিলিয়ান এমবাপ্পে এবং মোহাম্মদ সালাহ দুজনই তাদের 50তম গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে, 50তম গোল। এবং কিলিয়ান এমবাপ্পে 4th ফাস্টেস্ট প্লেয়ার হিসেবে, মানে সব থেকে কম ম্যাচ খেলা নিরিখে কিলিয়ান এমবাপ্পে 4 নম্বরে আছে 50 নম্বর গোল করার ক্ষেত্রে। প্রথমে আছে রুট ভ্যান নিস্তেলরয়, ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড, এবং দ্বিতীয় পজিশনে লিওনেল মেসি রয়েছে। তো যথেষ্ট কৃতিত্বের ব্যাপার এটা এমবাপ্পে, এবং এমবাপ্পে বয়সও যথেষ্ট কম। আর মোহাম্মদ সালাহ 50 নম্বর গোল করেছে। তো মোহাম্মদ সালাহকে যতটা ধরা হয় তার তুলনায় কিন্তু আন্ডার রেটেড যথেষ্ট, কারণ থিওরি অনলি, রুনি, আগুয়েরো, এরকম অনেক স্ট্রাইকার আছে, তাদের থেকেও কিন্তু বেশি গোল সংখ্যা হচ্ছে মোহাম্মদ সালাহ রয়েছে। এবং এমবাপ্পে 50তম গোল করেছে। এবং আর্লিং হাল্যান্ড, মেবি আর্লিং হাল্যান্ডেরও 50টা গোল এই সিজনেই হয়তো দেখতে পাবো। এবং যদি সেটা করে ফেলতে পারে, হাল্যান্ড হবে সবথেকে দ্রুততম প্লেয়ার যে 50টা গোল করবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে। সো আজকে বার্সার ম্যাচ রয়েছে, বার্সা ডটমুন্ড। ইট উইল বি এ ভেরি বিগ গেম ফর বোথ টিমস, বিকজ বোথ টিম ওয়ান্ট টু ফিনিশ টপ 8 অ্যান্ড ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারবে তাহলে দুটো টিমই। তো থ্যাংক ইউ।